আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচসিআর মিড রিক্যাপ, দুইটা স্লাইড, দুইটারই নোট আপলোড করছি অলরেডি। রুশাদ স্যারের পার্ট দিয়ে স্টার্ট করি। এখানে যে ফিগারটা লাগবে সেটা হচ্ছে, আচ্ছা, মেইন কয়েকটা কোয়েশ্চেন নোটে দেওয়া আছে। ফর এক্সাম্পল, ভেরিফিকেশন আর ভ্যালিডেশনের ডিফারেন্স, তারপর রিলেশন দুইটার মধ্যে, আর ফর্ম্যালিটি গ্যাপ কি জিনিস এটা আসতে পারে, ভালো একটা চান্স আছে এটা আসার। স্যার এটা রিক্যাপও করছে। এতটুকু দেখলেই হবে যে মানে এই কথাগুলো। আর এই ফিগারটা ইম্পর্টেন্ট, এসডাব্লিউএলসি বা সফটওয়্যার লাইফ সাইকেল ফর ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমস, এটার অ্যাকচুয়াল ফিগারটা এখানে আছে। এই যে এই ফিগারটা, এখানে জাস্ট বলতে হবে যে প্রতিটা ফেজ থেকে প্রতি ফেজে ফিডব্যাক যাবে। জাস্ট একটা থেকে যে কোনো স্পেসিফিক একটা না, এভরি ফেজ থেকে আগের ফেজ যে কোনো একটা ফেজে ফিডব্যাক যাবে, এই কথাটা ইনক্লুড করতে হবে। এরপর সব মুখস্থ মোরালেস। এই ফিগারটাও ইম্পর্টেন্ট। যে দুইটা ফিগার বললাম, একটা হচ্ছে এইটা, সো এটা মুখস্থ, আর এটা মুখস্থ। স্টার লাইফ সাইকেল, এখানেও সেম কথা যে সব ফেজ থেকে সব ফেজে ফিডব্যাক যাচ্ছে। এরপর হচ্ছে একটা স্যাম্পল ইউজেবিলিটি স্পেসিফিকেশন। এটা হচ্ছে আসতে পারে, যেমন এখানে বলা আছে আনডু উইথ আ ভিসিআর। এটা হচ্ছে স্যার এক্সাম্পলটা বা সিনারিওটা চেঞ্জ করে দিবে। সো এটা যদি একটু নোট থেকে দেখি, যে আনডুইং ইন ভিসিআর, এখানে 6টা অ্যাট্রিবিউট আমার লিখতে হবে, যে এক্সাম্পলই আসুক না কেন এইগুলা জিনিস আর কি চেঞ্জ হবে। এই 6টা অ্যাট্রিবিউট হচ্ছে আমার মেজারিং কনসেপ্ট, মেজারিং মেথড, নাও লেভেল, ওয়ার্স্ট কেস, প্ল্যান্ড লেভেল, বেস্ট কেস। সবগুলো একটা ছোট্ট একটা ডিসক্রিপশন দিচ্ছি। মেজারিং কনসেপ্ট হচ্ছে এইখানে যা লেখা থাকবে, যে প্রবলেমটা ওইটাই আমি আবার এখানে লিখবো। এরকম ওয়ার্ডিং চেঞ্জও করা লাগবে না, টু বি অনেস্ট। যেটা প্রবলেম বা যে প্রবলেম আমি সলভ করতে যাচ্ছি সেই প্রবলেমটা এখানে লিখবো। মেজারিং মেথড হচ্ছে যে আমি কি দিয়ে এই প্রবলেমটাকে আমি সলভ করতে চাচ্ছি, বা আমার মেজারটা কি হবে। একটা এক্সাম্পল বলতে পারি যে আমার ওয়েট যদি আমি মেজার করতে চাই, কয়েকটা মেজারিং মেথড কি হতে পারে, কিলোগ্রামস একটা, পাউন্ডস একটা, বা আউন্সেস একটা, এরকম হচ্ছে এক্সাম্পল। মেজারিং মেথড এখানে আমি নিছি যে নাম্বার অফ এক্সপ্লিসিট ইউজার অ্যাকশনস। একটা আমি ভিসিআর এ কোনো একটা জিনিস ভুল করছি, সেটাকে আমার আনডু করতে কয়টা ইউজার অ্যাকশন লাগবে, একটা, দুইটা, 10টা, 100টা, কয়টা। এটা হচ্ছে আমার মেজারিং মেথড। নাও লেভেল হচ্ছে যে ভিসিআর এ এটা করা পসিবলই না, এই কারণে আমি এটা সলভ করতেছি, সলভ করলে একটা পেপার লিখতে পারবো আমি। হ্যাঁ, হ্যাঁ। সো নাও লেভেল, যেমন একটা এক্সাম্পল পরে আছে যে আনসেন্ড অ্যান ইমেল, এখানে নাও লেভেল হচ্ছে ইউজার ইজ গিভেন 5 সেকেন্ডস টু আনসেন্ড। এটা কিন্তু আমি মানে মানে না, যদি বলি যে নো কারেন্ট সফটওয়্যারে মিথ্যা হয়ে যায়, চাইলে মিথ্যা বলতে পারি, সমস্যা নেই, বাট জিমেলে অ্যাকচুয়ালি 5 সেকেন্ড দেয় আনসেন্ড করার জন্য, এটাতে আমি পরে আসতেছি। সো এটার নাও লেভেলে মানে বইয়ের যে এক্সাম্পল, তো উই কারেন্ট সফটওয়্যার বা কোনো ওয়েবসাইট এইটা মানে এই অপশনটাই দেয় না আনডুইং ইন ভিসিআর, এটা হচ্ছে আমার নাও লেভেল। আর তারপরে এই তিনটা হচ্ছে আমার কানেক্টেড। একটা হচ্ছে যে আমি যেটা বা যে প্রোগ্রাম বা যে সফটওয়্যার বা যে অ্যাপ বা যে ওয়েবসাইট আমি ডিজাইন করতেছি, সেটার জন্য ওয়ার্স্ট কেস কি হতে পারে, বেস্ট কেস কি হতে পারে, আর আমার প্ল্যান লেভেল কি হতে পারে। ওয়ার্স্ট কেস হচ্ছে যে আহ, মানে সেলফ এক্সপ্লেনেটরি। ওয়ার্স্ট কেস যতগুলো অ্যাকশন লাগবে ততগুলো, মানে এটার কোনো আপার লিমিট নেই, 100টা হতে পারে, 1000টা হতে পারে, 1 বিলিয়ন অ্যাকশনস হতে পারে। ওয়ার্স্ট কেস হচ্ছে সবচেয়ে খারাপ, মানে এইটার হাইয়েস্ট মেজার আর কি, এই যে নাম্বার অফ এক্সপ্লিসিট ইউজার অ্যাকশনস অ্যাজ মেনি অ্যাকশনস। বেস্ট কেস হচ্ছে জাস্ট ওয়ান, বা এটা জিরো হইতে পারে, আমার কিছুই করা লাগবে না, এআই দিয়ে অটোমেটিকলি ডিটেক্ট করবে যে কোনো একটা এরর হয়েছে, অটোমেটিকলি আনডু হয়ে যাবে। তো এটা ওয়ানও লিখতে পারি, জিরোও লিখতে পারি। আর প্ল্যান লেভেল হচ্ছে আমার, যে আমি কি প্ল্যান করতেছি আমার সফটওয়্যার বা অ্যাপে, আমি কি ইমপ্লিমেন্ট করবো, এটা হচ্ছে যে ম্যাক্সিমাম 2 এক্সপ্লিসিট ইউজার অ্যাকশনস। একটা এক্সাম্পল দিই, যে একটা আন্ডু বাটন ক্লিক করব, তারপর রিসেট ক্লিক করব, আর আমার ভিসিআর ম্যাজিক্যালি ঠিক হয়ে যাবে। সো প্ল্যান লেভেল হচ্ছে আমার কারেন্ট টেকনোলজি আমাকে কি অফার করতেছে ইউজুয়ালি। এখানে 1 মিনিট, এই ওয়ার্স্ট কেস সেট থেকে কেমনে বুঝাই,
প্ল্যান লেভেল আর হচ্ছে আমার বেস্ট কেস রেঞ্জটা এরকম হইতে হবে। মানে যদি আমি মানে ইউজার অ্যাকশনস বলি তাহলে তো আমার কম হওয়া বেটার, রাইট? সো বেস্ট কেস অবভিয়াসলি সবচেয়ে কম হবে, ওয়ার্স্ট কেস সবচেয়ে বেশি হবে, আর প্ল্যান লেভেল হবে আমার এই দুইটার মাঝপথে কোনো একটা সলিউশন। এই এক্সাম্পলটা এখানে দেওয়া আছে, এখানে। আর এইগুলা হচ্ছে এটা মুখস্থ করা লাগবে না, এটা হচ্ছে আমার এই যে মেজারিং মেথড যেটা বলছিলাম এখানে, যেমন নাম্বার অফ এক্সপ্লিসিট ইউজার অ্যাকশনস, এটার কয়েকটা অল্টারনেটিভ এখানে দেওয়া আছে, যেমন টাইম টু কমপ্লিট আ টাস্ক, এটা একটা হইতে পারে, তারপর পার্সেন্ট অর নাম্বার অফ এরার্স, টাইম স্পেন্ট ইন এরার্স, এইগুলা আমার মেজারিং মেথড হইতে পারে। অন্য একটা মেজারিং মেথড স্যার ক্লাসে বলছিল, আর এইটা নিজে থেকে ট্রাই করতে পারি, যে আনডু অ্যান এরানিয়াস ট্রানজাকশন ইন আ মোবাইল ব্যাংকিং, মোর অর লেস সব সেমই থাকবে, জাস্ট আই ডোন্ট নো, এইটা চেঞ্জ হতে পারে আর এটা চেঞ্জ হতে পারে, মানে এটা তো চেঞ্জ হবেই আর এটা চেঞ্জ হতে পারে। কয়েকটা তো মানে বিকাশ বা নগদ তো অফার করে, রাইট, নাও লেভেলে। সো এগুলা মানে বলায় থাকবে আর কি, এগুলা ধরে নিতে হবে এরকম না, বলতে গেলে। এই যে মেজারিং মেথড যেখানে বলা আছে, আনসেন্ড অ্যান ইমেল যদি আমি দেখি, এটা হচ্ছে স্যার ক্লাসে বলছিল এই এক্সাম্পলটা, বাট এটা স্লাইডে নাই। মেজারিং কনসেপ্ট যেটা বললাম এখানে যা লেখা আছে এটাই এখানে আসবে। তারপর হচ্ছে মেজারিং মেথড আমি ধরে নিয়েছি যে টাইম গিভেন টু ইউজার টু আনসেন্ড, এখানে কিন্তু আমি আগেরটাও ইউজ করতে পারি, নাম্বার অফ এক্সপ্লিসিট ইউজার অ্যাকশনস, তখন এই চারটা ডিফারেন্ট হবে। নাও লেভেল যেটা বললাম 5 সেকেন্ডস দেয়, ওয়ার্স্ট কেস হচ্ছে যে আমি আনসেন্ড করতেই পারবো না, বেস্ট কেস হচ্ছে যে ইউজার উইল বি গিভেন 1 ডে, আমার পুরা একদিন থাকবে আনসেন্ড করার, আমি একদম সেন্ড করার পর ঘুমায় যাইতে পারবো, ঘুম থেকে উঠে আমি তারপর আনসেন্ড করতে পারবো টু রিভিউ দ্য ইমেল। বাট এটা একটা প্রবলেম হচ্ছে যে আমি একটা জিনিস সেন্ড করলাম, সেন্ড করার পর রিসিপিয়েন্ট পাইলো, পায় সে খুশি আমার ইমেল পায়, আমি তার কাছ থেকে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করলাম, 1,000টা প্রোডাক্ট, তার অনেক প্রফিট হবে, সে প্রোডাকশন শুরু করে দিল, আমি একদিন পর মেসেজ আনসেন্ড করে দিলাম, আর সে আমাকে জিজ্ঞেস করলো কি ভাই আপনি তো মেসেজ আনসেন্ড করছেন, আমি বললাম কই আমি তো মেসেজই পাঠাই নাই, তার প্রোডাকশনের প্রবলেম হলো। আচ্ছা আমি এই এক্সাম্পলে কেন গেলাম জানি না, মানে বেস কেসের একটা প্রবলেম আছে যে এত বড় টাইম কেন জিমেল দেয় নাই, বা গুগল তো চিন্তা করে একদিন দিতেই পারে চাইলে, কেন শুধু 5 সেকেন্ড দিছে, এটা হচ্ছে এটার কস্ট, এটা স্যার এক্সপ্লেন করছিল ক্লাসে। আর প্ল্যান লেভেল হচ্ছে যে 5 সেকেন্ড থেকে আমি এখন 5 মিনিটস দিব, কারণ এটা পুরোটাই সাবজেক্টিভ, মানে একটু লজিক দিতে হবে, মানে এখানে যে 5 সেকেন্ড লিখছি 5 সেকেন্ডসই হইতে হবে বা 5 মিনিটস হইতে হবে, এটা কোনো মানে ধরা বাঁধা নিয়ম নাই, এটা সাবজেক্টিভ, জাস্ট একটু লজিক থাকতে হবে কিছু। আইএসওর ইউজেবিলিটি স্ট্যান্ডার্ডস, এফেক্টিভনেস, এফিসিয়েন্সি, স্যাটিসফ্যাকশন, এটা নোটের ফার্স্ট পেজে এই তিনটার এক্সপ্লেনেশন দেওয়া আছে। তারপর হচ্ছে আমার বাকি সব টু বি অনেস্ট মুখস্থ, এইগুলা লাগবে না, ইউজেবিলিটি ইঞ্জিনিয়ারিং, তারপর এটাও লাগবে না। প্রবলেমস অফ ইউজেবিলিটি ইঞ্জিনিয়ারিং যেটা দেখলাম এই দুইটা মুখস্থ। আইটারেটিভ ডিজাইন এন্ড প্রোটোটাইপিং, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা স্লাইডের থেকে আই উড সাজেস্ট নোট থেকে পড়া। এখানে হচ্ছে ছোট্ট একটা ডিসক্রিপশন দেওয়া যে কিভাবে আমি প্রোটোটাইপ বানাচ্ছি, আর ফিগারটাও দেওয়া আছে, ফিগারটা মুখস্থ করতে হবে, এটার এক্সপ্লেনেশন অ্যাকচুয়ালি দরকার নাই। ইনক্রিমেন্টাল এটাও মুখস্থ, এগুলো সবই অ্যাকচুয়ালি মুখস্থ এখানে। আর সব এক্সপ্লেনেটরি আর কি, আমি এখানে নোটে লিখিয়ে দিছি, এক্সপ্লেনেশন পড়লেই বোঝা যাবে। কনস্ট্রেন্টস এটাও ইম্পর্ট্যান্ট। টাইম প্ল্যানিং, নন ফাংশনাল কিছু কন্ট্রাক্ট, এখানেও এক্সপ্লেনেশন দেওয়া আছে। টেকনিক্স ফর প্রোটোটাইপিং, স্টোরি বোর্ডস আর লিমিটেড ফাংশনাল সিমুলেশনস দুইটা, এটারও এক্সপ্লেনেশন একটু দরকার যে কোনটা কি। স্টোরি বোর্ডস হচ্ছে আমার কার্ড দিয়ে আমি প্রোটোটাইপিং করলাম বেসিকলি, মানে এটাতে কম্পিউটার তো অ্যাকচুয়ালি লাগবে না, আমি পেপারে লিখে আমি দেখাইতে পারি যে আমার কী কী পেজ থাকতে পারে, কী কী ইউজার ইন্টারফেস থাকবে, এইসব। লিমিটেড ফাংশনালিটি সিমুলেশনস কাইন্ড অফ লাইক ফিগমা, অ্যাকচুয়ালি ফিগমাই বলতে গেলে। সো এইগুলা হচ্ছে আমার, এই কোয়েশ্চেনগুলো একটু খেয়াল করবো যে টাইপস অফ প্রোটোটাইপিং যদি বলে বা 3 টাইপস অফ প্রোটোটাইপিং, তখন এই তিনটা বলবো, থ্রো অ্যাওয়ে, ইনক্রিমেন্টাল আর ইভলিউশনারি। আর যদি বলে যে টেকনিক্স অফ প্রোটোটাইপিং, তখন এই দুইটা বলবো, স্টোরি বোর্ডস আর লিমিটেড ফাংশনালিটি সিমুলেশনস। এরপর আসে আমার হচ্ছে আহ, এরপর সবই মুখস্থ অনেস্টলি। ডিজাইন রেশনাল, বেনিফিটস অফ ডিজাইন রেশনাল, এটাও মুখস্থ। ছোট্ট একটা আমি নেমোনিক দিয়ে দিছি, যেটা হচ্ছে সিপিআর সিইও। ইমাজিন করবো একটা সিইও কে আমি সিপিআর দিচ্ছি, এটা হচ্ছে লেটারগুলো।
টাইপস অফ ডিজাইন রেশনাল প্রসেস ওরিয়েন্টেড স্ট্রাকচার ওরিয়েন্টেড এটা অ্যাকচুয়ালি বোঝার থেকে এক্সাম্পলগুলো আসার চান্স বেশি যে আইবিএস আর হচ্ছে আমার কিওসি আইবিএসটা মানে এখানে বোঝার জিনিস অ্যাকচুয়ালি এইটাই একটা হচ্ছে যে আহ, এই যে ইউজাবিলিটি স্পেসিফিকেশন একটা স্পেসিফিক এক্সাম্পলের জন্য আর একটা হচ্ছে আমার বুঝার জিনিস বলতেছি অন্যগুলো জিনিস আসবে না তা না আরেকটা হচ্ছে আমার এই আইবিএস আর কিউওসি সো আইবিএস হচ্ছে সিম্পল যে আমার একটা মেইন প্রবলেম থাকবে যেটাকে আমি ইস্যু বলতেছি সেটার জন্য আমি একটা সলিউশন চুজ করতেছি সো স্মল টক বলতে গেলে আমার এখানে হচ্ছে যে পিপিআইএস একটা সিস্টেম ধরে নেই এই দুইটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক ল্যাঙ্গুয়েজই ধরি এই দুইটা সলিউশন হচ্ছে আমার পজিশন আর এই কোন সলিউশনটা বেস্ট বা কোন সলিউশনটার জন্য কি আর্গুমেন্ট আমি দিতেছি সেটা হচ্ছে আর্গুমেন্ট যেটা হচ্ছে এই তিনটা এখন আর্গুমেন্ট সাপোর্টও করতে পারে অবজেক্টও করতে পারে যেমন স্মল টকের ক্ষেত্রে একটা একটা আর্গুমেন্ট হতে পারে যে স্মল টক ইজ স্লো অ্যাট রান টাইম এটা অবভিয়াসলি স্মল টকের এগেনস্টে বা নেগেটিভ কিছু বলতেছে সো এখানে অবজেক্টস টু লিখতে হবে আর এটা সি প্লাস প্লাসের জন্য ভালো কিছু বলতেছে যে স্মল টক যেহেতু স্লো অ্যাট রান টাইম তার মানে সি প্লাস প্লাস ইজ বেটার দ্যাট মিনস এখানে আমি সাপোর্টস লিখবো আর এখানে রেসপন্স টু এগুলোর কথা লেখা কিন্তু একদম ম্যান্ডেটরি বলতে গেলে এগুলো লিখতেই হবে জাস্ট অ্যারো দিলে হবে না আর অ্যারো ডিরেকশনও সেম থাকতে হবে স্যার এখানে বলছে যে এই অ্যারো ডিরেকশন আর এই কথাগুলো রেসপন্স টু সাপোর্ট এগুলো যদি না লিখি ডিরেক্ট জিরো সো এগুলো একটু ইম্পর্টেন্স দিয়ে দিব আর কি আর এটার আরেকটা ওয়ে হচ্ছে যে এই কথাগুলো থাকবে যে রেসপন্স টু সাপোজ অবজেক্টস টু আর এই লেজেন্ডটা না আইকে যে আমি ওভাল বা রাউন্ডেড রেক্টাঙ্গেল এগুলো না দিয়ে আমি এইসব দিতে পারি যে প্লাস মাইনাস তারপর লাইট বাল্ব কোয়েশ্চেন মার্ক এইগুলো দিয়ে আমি বুঝাইতে পারি এটা হচ্ছে আমার ইস্যু পজিশন আর্গুমেন্ট আর একটা আর্গুমেন্টের আমার সাব ইস্যু থাকতে পারে যেমন এটা নয়েজি হাউ কোয়াইট ডাজ ইট নিড টু বি এটারও আবার সলিউশন থাকতে পারে কারণ এত কমপ্লেক্স আসবে না আর মেইন কথা হচ্ছে যে সাব ইস্যুতে ভাগ করতেও বলবে না সো আমি চাইলে আমি এক ধাপে আমি শেষ করে দিতে পারি যেমন এটার নিচে কিন্তু আমি চাইলে আরো আগে মানে আরো ভাঙতে পারি এখানে যেমন ভাঙছে আরো ভাঙা তো দরকার নাই আমি ইজিলি শেষ করে দিতে পারলেই তো ইজিয়ার রাইট এখানে যেমন দেখা যাচ্ছে ইস্যুর সাব ইস্যু থাকতে পারে সাব ইস্যুকে এখানে আবার আরো পজিশন আসবে সাব ইস্যুর পজিশন আরো আসবে সো দরকার হলে করব আদারওয়াইজ করব না মেইন কথা হচ্ছে এটা এখানে মেইন একটা স্ট্রাকচার দেওয়া আছে আর এটা এক্সাম্পল দেখলেই সেলফ এক্সপ্লেনেটরি আর আমি আবার একটু তাও রিপিট করি যে এখানে একটা সিনারিও দেওয়া থাকবে যেখান থেকে আমি আমার প্রবলেমটা জাস্ট বলা থাকবে ডিরেক্টলি আমাকে বলা থাকবে না যে ইস্যু কোনটা পজিশন কোনটা আর্গুমেন্ট কোনটা আমাকে একটা সিনারিও একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে যেখান থেকে আমার ইস্যু পজিশন আর আর্গুমেন্ট আমার নিজে আইডেন্টিফাই করে এই স্ট্রাকচারে বসাইতে হবে দ্যাটস ইট মাঝখানে আমার এই সাপোর্টস কোনটা করতেছে অবজেক্টস কোনটা করতেছে এইগুলা এই কথাগুলাই প্যারাগ্রাফে লেখা থাকবে যে স্মল টেকের ডেভেলপমেন্ট ইজ রিয়েলি ফাস্ট স্মল টক হ্যাজ আ হাই ডিগ্রি অফ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স এই কথাগুলোই জাস্ট প্যারাগ্রাফে লেখা থাকবে এগুলাকে আমার জাস্ট এই স্ট্রাকচারে বসাইতে হবে এটাই হচ্ছে এই জিআইবিএস এর জিনিস আর কিউওসি যে জিনিসটা সেটা হচ্ছে এগুলো অনেকগুলো এক্সাম্পল দেওয়া এই এক্সাম্পলটা দেখলে আই গেস হবে বাকিগুলো দেখাও লাগবে এটা জাস্ট একটা অল্টারনেটিভ ওয়ে অফ ডুইং ইট এরপর হচ্ছে যে কিউওসি এটা হচ্ছে যে আগের যেটা বললাম প্রবলেম সেটা হয়ে যাচ্ছে আমার কোয়েশ্চেন এখানে কি কি ছিল সরি ইস্যু পজিশন আর্গুমেন্ট এখানে আমার হচ্ছে কোয়েশ্চেন অপশন ক্রাইটেরিয়া ইন দ্যাট অর্ডার সো আমার আগেরটার ইস্যু এখানের কোয়েশ্চেন্স আগেরটার ইস্যু আমার এখানের কোয়েশ্চেন্স আগেরটার কি ছিল পজিশন পজিশনই তো রাইট হ্যাঁ পজিশন এখানের হচ্ছে অপশন আর আগেরটার আর্গুমেন্ট হচ্ছে আমার ক্রাইটেরিয়া একদম সেম জিনিসই মিন করে জাস্ট এটার স্ট্রাকচারটা ডিফারেন্ট মানে আমার এই আঁকাটা ডিফারেন্ট এখানে হচ্ছে আমি ইস্যু তো ইস্যুর জায়গায় মানে সরি কোয়েশ্চেন তো কোয়েশ্চেন জায়গায় থাকবে এটা আমার ধরে নিই আগেরটার ইস্যু আর এগুলো হচ্ছে আমার পজিশন বা আমার অপশন বা সলিউশন কি কি সলিউশন হতে পারে এই প্রবলেমের আর এইগুলো হচ্ছে আমার ওই আর্গুমেন্ট এক একটা পজিশনের জন্য বা অপশনের জন্য এখানে জাস্ট এই তিনটা দিয়ে বলতেছি কোয়েশ্চেন অপশন আর ক্রাইটেরিয়া এখানে হচ্ছে যে অবজেক্টস টু যদি বলি তাহলে ডটেড লাইন দিব আর সাপোর্টস এর জন্য আমি ডিরেক্ট লাইন টানবো আমার একটা কনফিউশন ছিল যে শুধু ডটেড লাইনই দিব কিনা
ডটেড লাইন দেওয়ার পরও আমার এখানে লিখতে হবে অবজেক্টস টু, এখানে আমার লিখতে হবে রেসপন্স টু, আগেরটার মতো এক্স্যাক্টলি সেম এই কথাগুলো আবার এখানে লিখবো। এই যে অবজেক্টস টু, সরি অবজেক্টস টু সাপোর্টস বা রেসপন্স টু এগুলো লিখতে হবে। একটা এক্সাম্পল দেখি যে এটার কিন্তু স্ট্রাকচারটা ভুল, এখানে কিন্তু এই লেখাগুলো আসবে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি যে আমার সবচেয়ে অপটিমাল সলিউশনকে আমি এই একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি দেখাই দিব। যেমন এখানে খেয়াল করি তিনটা ক্রাইটেরিয়া আছে, তিনটাই কিন্তু সাপোর্টস টু হচ্ছে আমার, বা স্ট্রেট লাইন কিন্তু আমার যাচ্ছে, কোনো ডটেড লাইন কিন্তু এই অপশনে যাচ্ছে না। এটা বাদ দেই, এটা নাই ধরে নেই। আর অন্য অপশনগুলোতে কিন্তু আমি দেখতেছি একটা ডটেড লাইন যাচ্ছে, মানে আমার অবজেকশন কোনো একটা ক্রাইটেরিয়া দিচ্ছে। সো অন্যগুলো আমার অপটিমাল না, এটাই আমার অপটিমাল। এখানে যে মনে হচ্ছে যে দুইটাই অপটিমাল, অ্যাকচুয়ালি না, এটা ভুল। এখানে হচ্ছে আমার, মানে কি বলে, মানে এটা জাস্ট মানে একটা এক্সাম্পল দেখার জন্য, ঠিক আছে, মেইন স্ট্রাকচার আমার এটাই। সো এটা হচ্ছে যে হাউ ওয়াইড উইল বি দ্য ইউজার ইন্টারফেস। ন্যারো যদি দিই, এটার একটা প্রো কি হবে বা অ্যাডভান্টেজ কি হবে, স্ক্রিন কম্প্যাক্টনেস, সো এখানে সাপোর্টস লিখবো। বাট এটার কন বা প্রবলেম কি হবে, সেটা হচ্ছে যে ইজ অফ হিটিং আ মাউস। যদি আমার স্ক্রিন উইথ অনেক ছোট হয়, আমি মাউস দিয়ে এটা বেশি ভালো মতো আমি হিট করতে পারবো না, সো এটা হচ্ছে আমার অবজেক্টস টু। আর যদি ওয়াইড হয় স্ক্রিন কম্প্যাক্টনেস, এটার অবভিয়াসলি অবজেক্ট হবে, এই যে এখানে অবজেক্ট লিখবো আমি। আর ইজ অফ হিটিং আ মাউস, ওয়াইড হলে অবভিয়াসলি মাউস ইজিলি হিট করতে পারবো, সো এটা আমার সাপোর্টস। আর এখানে আমার এই যে রেসপন্স টু লিখতে হবে, এখানেও রেসপন্স টু লিখতে হবে। এইভাবেই লিখবো যে কোয়েশ্চেনের জন্য কিউ ও সি এইভাবে লিখতে পারি, বাট পুরাটাই লিখতে পারি কোয়েশ্চেন অপশন ক্রাইটেরিয়া। এখানেও আরেকটা এক্সাম্পল আছে, হাউ টু ডিসপ্লে স্ক্রল বার, এটা পড়লে ইজিলি বোঝা যাবে। আর স্যার বলছিল কনসিকুয়েন্ট কোয়েশ্চেন আসবে না, এটা যেমন একটা কনসিকুয়েন্ট কোয়েশ্চেন। আমার মেইন কিউসি নোটেশন কিন্তু এতটুকু। যেমন এক্সাম্পল একটু বলি যে হাউ টু ডিসপ্লে স্ক্রল বার, স্ক্রল বার, এই যে এখানে একটা স্ক্রল বার দেখতেছি না, আমার কার্সারটা যদি খেয়াল করি, এই স্ক্রল বারটা কি পার্মানেন্ট? এখানে কিন্তু পার্মানেন্ট, অ্যাপিয়ারিং কিন্তু না। অ্যাপিয়ারিং মানে আমি যদি মাউস কার্সারটা এখানে আনি তাইলে দেখাবে, এটা কিন্তু তা না, পার্মানেন্ট সবসময়ই দেখাচ্ছে। এখানে লো ইউজার এফোর্ট অবভিয়াসলি সাপোর্ট, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ফিডব্যাক, আমি সবসময় দেখতে পারতেছি। বাট একটা প্রবলেম হচ্ছে স্ক্রিন কম্প্যাক্টনেস, এটা কিন্তু একটা স্ক্রিনের জায়গা খাচ্ছে। আর অ্যাপিয়ারিং যদি হয়, লো ইউজার এফোর্ট না, আমি এখানে যায় তারপর দেখতে হইতেছে যে কোথায় আছে। স্ক্রিন কম্প্যাক্টনেসে ইট অল অবভিয়াসলি সাপোর্টস, কারণ আমার তখন যদি অ্যাপিয়ারিং হইতো তাহলে আমার এই এতটুকু জায়গাটা খাইতো না। আর কন্টিনিউয়াস ফিডব্যাক টু ইউজার, এটা অবভিয়াসলি অবজেক্টস, কারণ সে তো আমাকে কন্টিনিউয়াস ফিডব্যাক দিচ্ছে না। আমি যদি মাউস রাখি বা কার্সার রাখি তাইলে আমি দেখতে পারতেছি স্ক্রল বারকে। যেমন এই যে এইটাকে যদি আমি এটা কেমন জানি করে, যাই হোক টাস্কবারকে সবসময় ভিজিবল আছে, এটা বাদ দিই, এক্সাম্পল আর দিচ্ছি না। তো হাউ টু ডিসপ্লে, যদি অ্যাপিয়ারিং বলি যে কার্সারটা আমি উপরে রাখলে স্ক্রলবারটাকে আমি দেখতে পারবো, এটারও একটা কনসিকুয়েন্ট কোশ্চেন আসে যে হাউ টু মেক ইট অ্যাপিয়ার। ন্যাচারাল কার্সার মুভমেন্ট একটা হচ্ছে যে উপরে রাখতে হবে, আদারওয়াইজ আমি মাউসের মিডল কার্সার বাটন, মিডল মাউস বাটনকে আমি যদি স্ক্রল করি বা স্ক্রল বাটন, দুইটারও আবার ওই যে কি বলে ক্রাইটেরিয়া আসে, যে একটা লো ইউজার এফোর্ট আর একটা হচ্ছে হোয়াট দ্য ইউজার ক্যান ডু ইজ অবভিয়াস, ব্লা ব্লা ব্লা। কনসিকুয়েন্ট কোয়েশ্চেন মোস্ট প্রবাবলি আসবে না, সেটা স্কিপ করলে হবে। দ্যাটস ইট ফর এই পার্টটা। আরেকটা আছে আমার ইভ্যালুয়েশন টেকনিক্স, এখানে ম্যাক্সিমাম মুখস্থ, ভেরি সরি টু সে। একটা হচ্ছে আমার বোঝার জিনিস দুইটা, একটা হচ্ছে কগনিটিভ ওয়ার্ক থ্রু, আর একটা হচ্ছে আমার নিলসন্স হিউরিস্টিক্স। কগনিটিভ ওয়ার্ক থ্রু হচ্ছে আমার এইচসিআই সিটি 1 রিক্যাপ ভিডিওতে ভালো মতো এক্সপ্লেন করছি শেষের দিকে, ওইটা দেখে নিব, এটা আমি আবার আর এক্সপ্লেন করতেছি না। এরপর আসে আমার হিউরিস্টিক ইভ্যালুয়েশন, কিছু আছে কিনা, নাই। ইভ্যালুয়েশন টেকনিক্স, এগুলো যে কোনো জায়গা থেকে অ্যাকচুয়ালি আসতে পারে, এখান থেকে আমি বলতে পারতেছি না মুখস্থ কোনটা আসবে আর কোনটা আসবে না। সো এটা একটু নোটটা একটু ফলো করবো। স্লাইডে একটা কোশ্চেন দেওয়া আছে, হাউ টু ইভ্যালুয়েট এ ডিজাইন উইদাউট ইউজার্স। এই যে হাউ টু, এই যে এইটা, সো এটা যদি আসে, এটার অ্যাপ্রোচ হচ্ছে কগনিটিভ ওয়ার্ক থ্রু। ইউটিউব আমারই আগের রিক্যাপ ভিডিও থেকে দেখে নিব। আর যে কোনো কিছুর প্রোজ এন্ড কনস আসতে পারে যে কোনো মেথডের, বলতে পারতেছি না কোনটা, সো এগুলো সব মুখস্থ অনেস্টলি।
একটা কোয়েশ্চেন যেটা স্লাইডে অ্যাকচুয়ালি আছে মনে হয়, যে এই যে ওয়াই মাল্টিপল ইভ্যালুয়েটরস, এটা হচ্ছে স্যার ক্লাসে বলছিল। সেটা হচ্ছে, সেটা হচ্ছে যে উম, গেল। এই পার্টগুলোই আর কি আগের রিক্যাপ ভিডিওতে আছে। এই যে why 3 to 5 experts evaluate design, তিনটা আনসার হচ্ছে এটা, যে 85% of problems can be identified by 3 to 5 experts। 3 বা 5-এর থেকে আমি যদি বেশি এক্সপার্ট নেই, নট বেনিফিশিয়াল, কারণ বেশি এক্সপার্ট নেওয়া মানে তো আমার বেশি স্যালারি দিতে হবে এক একজনকে। সো 85%-এর বেশি যদি আমি 10 জনকে নিই, দেখা যাবে 87% দিচ্ছে। সো নট রিয়েলি আইডিয়াল। আর একজনকে যদি নেই, প্রতি ইভ্যালুয়েটর কিন্তু সব প্রবলেম পাবে না। সো এখানে যদি আমি এই গ্রাফটা দেখি, একটা ইভ্যালুয়েটর ফর এক্সাম্পল এতটুক পাবে, আর একটা ইভ্যালুয়েটর এতটুক। এইগুলা এক একটা ডট হচ্ছে আমার প্রবলেম ধরে নিই। আর ডিআইপির মানুষকে একটু ট্রমা দেওয়ার জন্য এটাকে আমি বলি যে ওপেনিং আর ক্লোজিং। যাই হোক, এই প্রবলেমগুলোকে সাপোজ সেকেন্ড ইভ্যালুয়েটর পাবে, এই প্রবলেমগুলোকে থার্ড ইভ্যালুয়েটর পাবে, এই এই প্রবলেমগুলোকে। সো এভরি ইভ্যালুয়েটর ডাজ নট ফাইন্ড এভরি প্রবলেম। আর আরেকটা লাস্ট হচ্ছে যে ডিজাইন ইজ সাবজেক্টিভ, যে মাল্টিপল অপিনিয়ন লাগবে। একজন বলতেছে যে এই ডিজাইনটা ভালো, একজন বলতেছে ডিজাইনটা খারাপ। সো মাল্টিপল অপিনিয়ন লাগবে। সো এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে এই তিনটা পয়েন্ট। হিউরিস্টিক ইভ্যালুয়েশন প্রসেস এখানে সেলফ এক্সপ্লেনেটরি, মুখস্থ। সিভিয়ারিটি রেটিং কি কোন তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সি, ইম্প্যাক্ট আর পারসিস্টেন্স। এখানে এক্সাম্পল এক্সপ্লেনেশন দেওয়া আছে। রেটিং স্কেল 0 to 4, এটাও মুখস্থ। এটা স্যার কি একটা জানি বুঝাইছিল, এক্সপার্ট ওয়ান। ও, প্রবলেম ওয়ানকে কোন রেটিং দিচ্ছে, এক্সপার্ট টু প্রবলেম টুকে কোন রেটিং দিচ্ছে। তারপর আচ্ছা, এটা না প্রবলেম ওয়ানই হবে মোস্ট প্রবাবলি, টু না। মানে সেম প্রবলেমকে ডিফারেন্ট রেটিং দিচ্ছে তিনটা এক্সপার্ট। প্রবলেমটা কিন্তু সেম। ফর এক্সাম্পল একটা অ্যাপের ফন্ট সাইজ বেশি বড় বা বেশি ছোট। সো তিনজন তিন রেটিং দিচ্ছে, এখন এটার আমি কোনটা আমি ধরবো? সো এটার মিন নিব, আইদার মিন নিব, এটা হচ্ছে আমার একটা অপশন, যে 2 3 4, এটার মিন হচ্ছে আমার 3। আরেকটা হচ্ছে আমার নেগোসিয়েশন, তিনজনের মধ্যে কথা বলে তিনজনের মধ্যে ঝগড়া লাগাবো যে তোমরা তিনজন এটার উপর ডিসাইড করবো, আদারওয়াইজ তোমাদেরকে আমি রুম থেকে বেরোতে দিব না। আলটিমেটলি তারা ধর ডিসাইড করলো যে 4, আলটিমেট তাদের ডিসিশন। তো তখন আমার হবে হচ্ছে 4। এটা বললাম তো সাবজেক্টিভ। সো হাউ ডিফারেন্স ইন রেটিংস ইজ সলভড, এটাও একটা কোশ্চেন আসতে পারে, এটা কিন্তু স্লাইডে নাই। প্রোজ অ্যান্ড কনস এখানেও দেওয়া আছে। তারপর নিলসন্স 10 হিউরিস্টিক্স মুখস্থ। মুখস্থর পর ছোট একটা মানে এক্সপ্লেনেশন আমি দিয়ে দিছি, সেলফ এক্সপ্লেনেটরি। আমি তাও একটু যাচ্ছি, যাতে লাগবে না এই পার্টটা স্কিপ করতে পারি। ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস হচ্ছে যে প্রোগ্রেস বার বা লোডিং স্ক্রিন, বা আমি যদি ইউটিউবে ঢুকি তখন কয়েকটা স্কেলিটন দেখায় না? স্কেলিটন মানে হচ্ছে কয়েকটা জিনিস লোড হচ্ছে। স্কেলিটন মানে হচ্ছে এখনই আমি কোনো এই যে এইগুলা হচ্ছে আমি বলতেছি ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস। লোড হচ্ছে যে এটা কিন্তু আমাকে দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ফার্স্টটা। Visibility of system status, they provide users timely and appropriate feedback about the system status. এই যে লোডিং বাটন এগুলো দেওয়া। ম্যাচ বিটুইন সিস্টেম অ্যান্ড দ্য রিয়েল ওয়ার্ল্ড, এখানে যেমন হচ্ছে যে একটা ট্র্যাশ আইকনকে আমরা ডিলিট হিসাবে চিনি। এখন এটার জায়গায় যদি আমি একটা অ্যারো বাটন দিই বা যে কোনো কোনো হোম বাটন দিই, ইট ডাজন্ট মেক সেন্স। সো আমার ট্র্যাশ বাটনই দিতে হবে। তারপর স্পিক দ্য ইউজার্স ল্যাঙ্গুয়েজ, যে আমি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি সেটা কি যেমন এখানে এই যে এই সাউন্ড বাটনটা মানে হচ্ছে এই মিউজিক প্লেয়ারে এইটা আপাতত প্লে হচ্ছে। তারপর প্লাস মানে হচ্ছে আমি কোনো একটা কিউতে আমি অ্যাড করতে পারবো। এগুলো তো মিনিং মানে ইন জেনারেল আমরা সবাই বুঝি। এই বেল আইকন মানে হচ্ছে নোটিফিকেশন, এই ইউজার আইকন মানে হচ্ছে প্রোফাইল। সো রিয়েল ওয়ার্ল্ডের সাথে ম্যাচ করা। তারপর এই যে এখানে যদি আমি দেখি পার্সার, এই কথাটা আমার দেওয়ার দরকার কি, যদি আমাকে এটা এক্সপ্লেন করতেই হচ্ছে, যেটার মানে হচ্ছে ফিজ আর কস্ট। সো এটা হচ্ছে যে স্পিক দ্য ইউজার্স ল্যাঙ্গুয়েজ, বা ইউজাররা যেটা রিয়েল ওয়ার্ল্ডে দেখে ইউজ টু, সেই ইনফরমেশনকে আমি ওইভাবে মানে আমার অ্যাপের ইনফরমেশন আমি ওই অনুযায়ী অর্গানাইজ করবো। থার্ড হচ্ছে আমার ইউজার কন্ট্রোল আর ফ্রিডম, এটার মানে হচ্ছে আনডু, রিডু,
এইসবের অপশন দেওয়া, একটা ব্যাক বাটন দেওয়া, তারপর কোনো একটা এরর হইলে আমার রিভার্ট করার অপশন, যেমন একটা আমি ইমেল পাঠিয়ে দিছি, এটা আমি করতে চাই না, আন্ডু বাটন দেওয়া। এখানে বলা আছে যে ইউজার শুড হ্যাভ দ্য অ্যাবিলিটি টু গো ব্যাক অ্যান্ড ফিক্স মিস্টেকস। তারপর হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড স্ট্যান্ডার্ডস, ইউজার কন্ট্রোলস, আইকনস, টার্মিনোলজি অ্যান্ড এরর মেসেজিং শুড বি কনসিস্টেন্ট থ্রু আউট দ্য ইন্টারফেস। এক এক জায়গায় আমি এক এক আইকন দিব না, আমার অ্যাপে একটাই সেন্ট্রাল কি বলে ন্যাভ বার থাকবে বা অ্যাপ বার থাকবে বা ট্যাব বার থাকবে, যাই বলি, সরি ফ্লাটারের ভাষায় চলে যাচ্ছি। কনসিস্টেন্ট থাকতে হবে, মেইন কথা। টার্মিনোলজি সেম থাকতে হবে, আইকন সেম থাকতে হবে। এখানে যদি দেখি যে আমার যে পেজে যাই না কেন, আমার কিন্তু এই উপরের ন্যাভিগেশন বারটা আমার কনসিস্টেন্ট থাকতেছে, এক একটা নিউ ট্যাব আমার কনসিস্টেন্ট থাকতেছে, তিনটা ট্যাবে কিন্তু সেম। তারপর হচ্ছে আমার আহ, যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় ইন্ডাস্ট্রিয়াল প্ল্যাটফর্ম স্ট্যান্ডার্ডস অ্যাপ্লাই করতে, যেমন ফ্লাটার অ্যাপে আমার মেটেরিয়াল ডিজাইন আমার হচ্ছে একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। সো কনসিস্টেন্ট স্ট্যান্ডার্ডস মানে এটা বোঝাচ্ছে। এরর প্রিভেনশন, আগেরটা ছিল আমার এরর রিকভারি স্টেপ দেওয়া, এই 3, আর 5 হচ্ছে আমার এরর প্রিভেনশন, যেমন স্পেলিং মিস্টেক চেক করা, তারপর টিপিক্যাল যেগুলো জায়গায় ইউজাররা মিস্টেক করে এগুলো জায়গায় ইউজারদের জন্য রিডিজাইন করা। এখানে এক্সাম্পল দেওয়া থাকার কথা যে এই যে ফাইন্ড অ্যাটাচড আমি আমার সিভিতে লিখছি, এআই দিয়ে আমি এটা এনএলপি দিয়ে আমি এটা ধরে আমি আবার বলতেছি যে সেন্ড সেন্ড করার সময় ইউজারকে আমি আবার ফিডব্যাক দিচ্ছি, তুমি কিন্তু এই কথাটা বলছিলা যে ইউ রোড ফাইন্ড অ্যাটাচড, এখানে আমি একটা ডায়ালগ বক্স দিচ্ছি বা একটা অ্যালার্ট বক্স দিচ্ছি যেখানে এই ইনফরমেশনটা তাকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে এরর প্রিভেনশনে আমি হেল্প করতেছি কিনা ইউজারকে। আর আচ্ছা, আমি এটাই বলতে ভুলে গেছি যে হিউরিস্টিক্স মানে কি। হিউরিস্টিক্স হচ্ছে যে একটা গাইডলাইন ইভ্যালুয়েটরকে আমি দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে সে একটা ইউজার ইন্টারফেসকে সে ইভ্যালুয়েট করবে। এই 6টা এই 10টা হচ্ছে আমার হিউরিস্টিক্স, ইভ্যালুয়েশন গাইডলাইন্স। তারপর হচ্ছে আমার রেকগনিশন রাদার দেন রিকল, ইউজারকে আমি কোনো মেমোরি লোড দিব না বা ওকে কিছু মুখস্থ বা এরকম কিছু করার যেন ওর দরকার না হয়। ফ্যামিলিয়ার আইকনস, অ্যাকশনস এন্ড অপশনস এগুলো দিব। ফর এক্সাম্পল এই যে অন আ ওয়েব ফর্ম অ্যালাউ ইজি অ্যাক্সেস টু প্রিভিয়াসলি এন্টার্ড ইনফরমেশন। এটা অ্যাকচুয়ালি সেলফ এক্সপ্লেনেটরি, এতটুকু পড়লে অ্যাকচুয়ালি বুঝবো। ফর এক্সাম্পল আমার যদি একটা বিকাশে যদি আমি ট্রানজ্যাকশন করি, একটা ট্রানজ্যাকশন আইডি দেয়, এটা কিন্তু একটা কপি করার একটা অপশন থাকে। যদি কপি করার অপশন না থাকতো এই হিউরিস্টিককে ভায়োলেট করতো, কারণ এই ট্রানজ্যাকশন আইডিতে অনেক জায়গায় আমার কপি পেস্ট করা লাগে। সো এটা যদি আমার মুখস্থ করতে হইতো বা স্ক্রিনশট তুলতে হইতো, দ্যাট উড বি আ ব্যাড ডিজাইন প্র্যাকটিস। সো এখানে আমার কপি করতে দিচ্ছে, সো দিস ইজ আ গুড হিউরিস্টিক, বা হিউরিস্টিককে অ্যাপ্রুভ করতেছে, ভায়োলেট করতেছে না। ফ্লেক্সিবিলিটি আর এফিসিয়েন্সি অফ ইউজ হচ্ছে যে আমার সিস্টেমের নভিস ইউজারও থাকতে পারে, এক্সপার্ট ইউজারও থাকতে পারে। এক্সপার্ট ইউজারকে আমি কয়েকটা এক্সেলারেটর দিব। ফর এক্সাম্পল আমরা যে আইডিতে কোড করি, অনেকজনের জন্য কিন্তু কিবোর্ড শর্টকাট একদম মুখস্থ। যেমন ইন্টেলিজের যেইগুলা, ইন্টেলিজে ইন্টেলিজে কি ঠিক বললাম, সরি জেট ব্রেনস এর যেসব আইডিয়া আছে ওখানে কিন্তু কন্ট্রোল, আমি যদি একটা সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে এই লাইনটা ডিরেক্ট নিচে কপি পেস্ট হবে। বাট এটা নভিস ইউজাররা তো জানে না, ওরা কি করবে, পুরোটা সিলেক্ট করবে, রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে এখানে কপি করবে, তারপর নিচে পেস্ট করবে, 3-4টা স্টেপ। বাট এক্সপার্টের জন্য কিন্তু একটা এক্সেলারেটর ইন প্লেস আছে। এখন এটার কথা হচ্ছে যে এক্সপার্টকে যে আমি এক্সেলারেটর দিচ্ছি এটা যেন নোভিসের কোনো প্রবলেম না করে। যেমন আমি এখানে লিখছি যে ওই গেল, provide accelerators for expert users to more efficiently complete tasks without affecting novice user. novice user যেন ঝামেলা না হয়, আমি এক্সপার্ট ইউজারকে আমি এক্সেলারেটর দিব জাস্ট, যেন ওরা তাড়াতাড়ি করতে পারে। কিবোর্ড শর্টকাটই হচ্ছে একটা এক্সেলারেটরের এক্সাম্পল। এই যে এটার কথাই বলতেছিলাম। আচ্ছা, অ্যাস্থেটিক আর মিনিমালিস্ট ডিজাইন, এটা সেলফ এক্সপ্লেনেটরি, মানে আজাইরা কোনো কিছু আমি দিব না, যে এরকম যেমন যেন না হয়। এটা গুগলের যে কোনো কিছুই অ্যাস্থেটিক আর মিনিমালিস্ট, এক্স মানে আহ, অনেক কিছু নাই স্ক্রিনে অ্যাট আ টাইম। তারপর হেল্প ইউজার ডায়াগনোস অ্যান্ড রিকভার ফ্রম এরার্স। উইন্ডোজ এক্সপি যেগুলো আমার এরর দিত, একদম ব্লু স্ক্রিন হয়ে যেত, এরর অকার্ড বলতো, বাট কোনো লাভ আমি দেখে কিছু বুঝতাম না যে এটার সলিউশন কি, এরকম যেন না হয়। এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা পড়বো। যেমন ইফ দ্য ইউজার এন্টার্স অ্যান ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, এরর মেসেজ কুড রিড যে এটা,
যে দ্যাট ইমেল অ্যাড্রেস ইজ নট ইন আওয়ার রেকর্ডস, প্লিজ এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস ইন দিস ফরম্যাট, ব্লা ব্লা ব্লা। এখানে যদি আমি শুধু বলতাম যে এরর হ্যাজ অকার্ড, এটা দেখে কি ইউজার কিছু বুঝবে? এর একটা এরর অকার্ড হয়েছে বুঝবে, বাট ও তো এটা রেকগনাইজ করতে পারবে, বাট ডায়াগনোজ আর রিকভার তো করতে পারবে না। সো দিস ইজ আ ব্যাড এরর মেসেজ। সো এটা হচ্ছে আমার 9th হিউরিস্টিক গেল। তারপর হচ্ছে আমার 10th, যেটা হচ্ছে হেল্প অ্যান্ড ডকুমেন্টেশন। এমনভাবে ডিজাইন করবো যেন হেল্প আর ডকুমেন্টেশন না লাগে, বা যদি যেমন কমপ্লেক্স আমার অ্যাপটা কমপ্লেক্স, আমার কিছু করার নাই, তাইলে যেন হেল্প অ্যান্ড ডকুমেন্টেশনটা অ্যাকচুয়ালি ইনফরমেটিভ হয় আর ইনস্ট্রাকশনগুলো যেন ইজি টু ফলো হয়। এটা কেন আমার 10 হিউরিস্টিক, নিলসন্স 10 হিউরিস্টিক্স, এটা মুখস্থ। আর এটা যদি আরও বুঝতে হয়, আমি যদি খারাপভাবে এক্সপ্লেন করে থাকি, এই ইউটিউব ভিডিওটা দেখবো, এটা 5 মিনিট একটা ইউটিউব ভিডিও। এটা লাগবে না, এটা লাগবে না। তারপর এই পুরাটা মুখস্থ, এখানে আমি আর কিছু এক্সপ্লেন করছি না, অ্যাকচুয়ালি পুরোটাই মুখস্থ। ল্যাবরেটরি ফিল্ড স্টাডিজ, তারপর এক্সপেরিমেন্টাল ইভ্যালুয়েশন, এক্সপেরিমেন্টাল ইভ্যালুয়েশনের কয়েকটা ফ্যাক্টরস, সব সব মুখস্থ। তারপর হচ্ছে আমার আর কিছু কি আছে? অবজারভেশনাল মেথডসের একটা জিনিস বলার কথা, সেটা হচ্ছে যে এখানে পড়লে কিছুই বুঝবো না, এটা স্যার স্লাইডে। ও, নিলসন স্ট্যান হিউরিস্টিক্সের স্যার লাস্ট 5 শেষ হওয়ার 5 মিনিট আগে এগুলো বলছিল যে একটা ফিগার, কয়েকটা ফিগার দেওয়া থাকতে পারে, বলতে পারে যে এই নিউটন স্ট্যান হিউরিস্টিক্স এরকম ডিরেক্টলি লিস্ট না করে বলবে যে তুমি ইভ্যালুয়েট করো, তখন কিন্তু এই 10টা আমার মুখস্থ কিন্তু থাকতে হবে, কারণ আমার এইভাবে লিখতে হবে যে কোন হিউরিস্টিক ভ্যালিডেট করতেছে। ফর এক্সাম্পল, একটা প্রবলেম আমি ফিগার 1A-তে পাইলাম যে কোনো ব্যাক বাটন নাই, সো এটা কোন হিউরিস্টিক ভ্যালিডেট করতেছে, H3 আর H4, যেমন ইউজার কন্ট্রোল অ্যান্ড ফ্রিডম, কনসিস্টেন্সি অ্যান্ড স্ট্যান্ডার্ড। এটা নট এক্স্যাক্টলি এটা, আমি পরে এটা না বসাইছি এগুলা, টু বি অনেস্ট ক্লাসে জাস্ট এগুলা বসাইছিলাম। সো আমি 3 লিখবো, ঠিক আছে? 3 আর 4 না লিখি, 3 লিখবো, যে H3, যে ইউজার কন্ট্রোল অ্যান্ড ফ্রিডম, ইউজার কিন্তু গো ব্যাক করতে পারতেছে না, সো নো ব্যাক বাটন। এর সলিউশন কি? অ্যাড ব্যাক বাটন। সিভিয়ারিটি রেটিং অনেক হাই দিলাম, 4-এর মধ্যে আমি 3 দিছি, আর এটার কোনো রিলেশন নাই আপাতত। আর সেকেন্ড প্রবলেম হইতে পারে যে এগুলো হচ্ছে আমার কলামগুলো, এগুলো স্যার ফিক্স করে দিছে। প্রবলেম নাম্বার 2, P2, এখানে একটা আর একটা লোকেশন, অন্য একটা ফিগার, অন্য একটা প্রবলেম হবে এখানে, ডট 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 অবভিয়াসলি দিব না। অন্য একটা হিউরিস্টিককে ভ্যালিডেট করতেছে, সিভিয়ারিটি রেটিং দিলাম, পসিবল ডিজাইন সলিউশন দিলাম। কোনো রিলেশন আছে কিনা অন্য একটা প্রবলেমের সাথে? ফর এক্সাম্পল, ব্যাক বাটনটা ভিজিবল না, এটা অন্য একটা প্রবলেম। বা ব্যাক বাটন কাজ করতেছে না, এটা একটা প্রবলেম। এটার রিলেশন কোন প্রবলেমের সাথে? P1-এর সাথে, এটার সাথে। আচ্ছা, এরপর হচ্ছে এগুলো মুখস্থ মুখস্থ, এটা সাইড থেকেও পড়তে পারি, এখান থেকেও পড়তে পারি, এখানে একটু আমি কনসাইজ করার ট্রাই করছি। অবজারভেশনাল মেথড যেটা বলতেছিলাম, এখান থেকে পড়া ইজিয়ার। আমি এক মিনিট জাস্ট ডিসক্রাইব করার ট্রাই করছি যে কোনটার মানে কি। থিঙ্ক অ্যালাউড, কোঅপারেটিভ ইভ্যালুয়েশন। থিঙ্ক অ্যালাউডই শুধু বোঝার পসিবিলিটি আছে স্লাইড থেকে, এগুলো বোঝা যায় না স্লাইড থেকে। এখান থেকে পড়বো, এটা বললাম। কোয়েরি টেকনিক্স, এটা স্যার ক্লাসে পড়াইছিল। কোয়েরি টেকনিক্স, ইন্টারভিউ 3 প্রকারের যে হয়, এটাও স্যার ক্লাসে বলছিল। আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যে কোনো জায়গা থেকে আসতে পারে অনেস্টলি। ফিজিওলজিক্যাল মেথডস অ্যাকচুয়ালি সাইড থেকেই লিখছি। চুজিং অ্যান্ড ইভ্যালুয়েশন মেথড, এগুলো মুখস্থ। 7টা ক্রাইটেরিয়া আছে, এই 2টা কোশ্চেনের একটা আসতে পারে যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস, আসলে এই 7টা লিস্ট করবো। আর যদি সিনারিও দেওয়া থাকে তখন বলবে চুজ অ্যান্ড ইভ্যালুয়েশন মেথড অ্যান্ড জাস্টিফাই, তখনও 7টাই লিখবো। 7টা লেখার পর আমি এই 7টা ক্রাইটেরিয়া দিয়ে আমি জাস্টিফাই করব। একটা এক্সাম্পল দিই, যে আমার একটা অ্যাপ আমি ডিজাইন করতেছি, যেটা হচ্ছে একটা ফুড ডেলিভারি অ্যাপ। আর এটা মোবাইলের জন্য আমি ইমপ্লিমেন্ট করতেছি, এটা কারেন্টলি ডিজাইন স্টেজে আছে। সো কারেন্ট স্টেজে কোনটাতে আছে? ডিজাইনে আছে। এটার জন্য আমার স্টাইল অফ ইভ্যালুয়েশন কোনটা দরকার, ল্যাবরেটরি নাকি ফিল্ড? আমার একটা ফুড ডেলিভারি অ্যাপের জন্য আমার ইউজারের থেকে ইনফো পাওয়া খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, ল্যাবে আমার সবসময় পারফেক্ট নেটওয়ার্ক কানেকশন থাকবে, বাট আমার ইউজারদের কিন্তু থাকবে না ইন রিয়েল লাইফ। সো আমার ফিল্ড স্টাডিটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। লেভেল অফ অবজেক্টিভনেস কি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? এখানে টু বি অনেস্ট যে কোনো একটার প্রতি আমি জাস্টিফাই করতে পারি। সাবজেক্টিভ, যেমন ফুড রিভিউ নেওয়া কিন্তু খুবই সাবজেক্টিভ। যদি আমি ওইভাবে চিন্তা করি তাহলে সাবজেক্টিভ হবে। আর যদি আমি চিন্তা করি যে একটা ইউজার কতবার একটা রেস্টুরেন্টে ক্লিক করছে, বা একটা রেস্টুরেন্ট আইকনে ক্লিক করছে, কতবার একটা ট্যাবে সে ক্লিক করছে, এটা কিন্তু অবজেক্টিভ হয়ে যায়। কোনটা আমি চুজ করতেছি ওটাকে আমি জাস্ট জাস্টিফাই করবো, আমি যে কোনো একটা দিব আর কি।
টাইপ অফ মেজার্স কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটেটিভ, এটাও সেম কথা। যদি রিভিউয়ের কথা চিন্তা করি তাহলে কোয়ালিটেটিভ, যদি ক্লিকের কথা চিন্তা করি তাহলে কোয়ান্টিটেটিভ, বা কয়টা ইউজার রিভিউ হয়েছে, নাম্বার ভার্সেস ইমোশন আর ফিলিং বা হোয়াট এভার। লেভেল অফ ইনফরমেশন হাই লেভেল ভার্সেস লো লেভেল। হাই লেভেল মানে খুবই ডিসক্রিপটিভ, লো লেভেল মানে নট ডিসক্রিপটিভ অ্যাট অল। লেভেল অফ ইন্টারফিয়ারেন্স মানে অবট্রুসিভ নাকি আনঅবট্রুসিভ। ফর এক্সাম্পল, আমি যে ইভ্যালুয়েট করতেছি, আগের পার্টগুলো পড়লে বুঝতাম যে আমি যদি একটা ইভ্যালুয়েশন করতেছি, আমি তার মুখের সামনে একটা ভিডিও ক্যামেরা ধরে রাখছি, এটা খুবই ইন্ট্রুসিভ বা অবট্রুসিভ একটা জিনিস। বাট আমি যদি তার একটা মোবাইল তাকে দিয়ে দিলাম, বললাম এই অ্যাপটা তুমি ইউজ করে দেখো, বাট অ্যাপটার পিছে ব্যাকএন্ডে আমি ইউজার যতগুলা ক্লিক করতেছে, যতগুলা ড্র্যাগ করতেছে, সব আমি লগ করতেছি একটা ফাইলে। এভাবে আমি লগ করে যাচ্ছি যে ইউজার এটা ক্লিক করছে, ইউজার এটা ড্র্যাগ করছে, ইউজার এতক্ষণ এটার দিকে তাকায় ছিল। এইসব কিন্তু খুবই আনঅবট্রুসিভ, কারণ ইউজার কিন্তু জানে না যে হি ইজ বিং অবজার্ভ। আমি যদি তার সামনে একটা মোবাইল ধরে রাখি, সেটা অবট্রুসিভ হয়ে যায়। বাট আমি যদি কম্পিউটার লগিং বা এভাবে চিন্তা করি, তাহলে আনঅবট্রুসিভ। তারপর রিসোর্সেস অ্যাভেলেবল, এগুলো বলবো যে আমার কতটুকু টাইম, আমার 1 সপ্তাহ বাকি, আমার সাবজেক্ট হচ্ছে আমার 10টা ফ্রেন্ড, এটা, তারপর ইকুইপমেন্ট কি কি ইউজ করতেছি, এক্সপার্টিস আছে কিনা বা দরকার আছে কিনা, এইসব। এই ক্রাইটেরিয়া ওয়াইজ আমি একটা ইভ্যালুয়েশন মেথড বলবো। ফর এক্সাম্পল, আগের যেগুলো পড়ে আসছি, অবজারভেশন মেথড আমি নিলাম। ফর এক্সাম্পল, পোস্ট টাস্ক ওয়াক থ্রু, এটা নিলাম যে পার্টিসিপেন্ট যে টাস্কটা করছে এটার পরেই তাকে আমি কোয়েশ্চেন করতেছি। তারপর আমি ইভ্যালুয়েশন মেথড নিলাম হচ্ছে যে হিউরিস্টিক ইভ্যালুয়েশন। এটা কেন নিলাম, এটার এক্সপ্লেনেশন আমি এই 7টা ক্রাইটেরিয়া নিয়ে আমি জাজ করব। সো দ্যাটস ইট গাইস। কার কোনো কোয়েশ্চেন থাকলে ফিল ফ্রি টু ইনবক্স মি। আর বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।